আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসমানের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় লিঙ্গ পরিষদ সদস্য, ঢাকা মহানগরের সাবেক আমির জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একটু স্লোগান দিয়ে আমাদের সম্মানিত মহানগর আমির লিখেছিলেন এই সময়ের পরে আমরা একটা সুশৃঙ্খলা মিছিল আমরা করব। সুতরাং আমরা এখানে আমাদের অন্যান্য অতিথিদের বক্তব্য শুনলাম। আমাদের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শুনছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর সংগ্রামী আমির
জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত উর্বর একটি ময়দান মিরপুর জোন কর্তৃক আজকের এই ঐতিহাসিক ইউনিট সভাপতি সেক্রেটারি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ এই জোনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় আমাদের মাঠের সিপাহ সালার ইউনিট সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আজকে অনেক প্রোগ্রাম ইতিমধ্যে মোহাম্মদপুরে বিশাল সমাবেশ এবং মিছিল শেষ হয়েছে, যেখানে আল্লাহর রহমতে আমি সেখানে ছিলাম। আপনাদের প্রোগ্রামের পরে আমাকে এয়ারপোর্টে 8:30টার মধ্যে পৌঁছতে হবে। আমির জামাতের নেতৃত্বে বড় একটা ডেলিগেশন চায়না সফরে যাচ্ছেন। সেখানে চায়না অ্যাম্বাসেডার নিজে সেই সফরে থাকতেছেন, তিনিও এয়ারপোর্টে যাবেন। আমি যদি স্বাগতিক এলাকার লোক, সেজন্য আমাকে আগে বুঝতে হবে নন সেখান, এই জন্য আপনাদের মিছিল আমি থাকতে পারবো না, কিন্তু বাস্তবতা আমি মিছিলে থাকতে পারবো না। মাহফিলের নেতৃত্বে আপনারা মিছিল করবেন। এরপরে ওই প্রোগ্রাম শেষে আরেকটা প্রোগ্রাম আছে, তো সেজন্য আমি আর কাউকে বক্তৃতা না দিয়ে নিজে প্রোগ্রামে সময় নষ্ট। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ পথ পরিক্রমা মারিয়ে বাংলাদেশে এখন পা ফেলার মতো একটু মাটি, পায়ের নিচে মাটি একটু শক্ত আছে বলে মনে হচ্ছে নাকি? এবং আমরা স্বস্তির সাথে বাংলাদেশের মানুষ একটু স্বাধীনতা আমরা ভোগ করছি, যে স্বাধীনতা 54 বছর আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। 54 বছরের জাতিকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, আল্লাহর গোলামীকে বাধা দেওয়া হয়েছিল, আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। যথাযথভাবে জুমার নামাজ আমরা আদায় করতে পারিনি, ঈদের নামাজ আমরা আদায় করতে পারিনি, সেহরিকে রোজা রাখতে পারিনি, আমাদেরকে না খেয়ে অনেকদিন রোজা রাখতে হয়েছে। মায়ের জানাজা থেকে ধরে নিয়ে চলে গেছে, ঈদের জামাত থেকে ধরে নিয়ে চলে গেছে। একটা পরাধীনতার নাক পাশে একটা অন্ধকার সময় আমরা পার করেছি। জাতিকে বিতাড়িত করা হয়েছে। দেশ গঠন করার জন্য, ছাত্র সমাজ, যুব সমাজকে তৈরি করার জন্য, দেশে একটা সুস্থ রাজনৈতিক বিকাশের জন্য দূরতম কোনো পরিকল্পনা কারো মাথায় ছিল না। একটাই পরিকল্পনা, ক্ষমতায় চাইতে হবে, টিকতে হবে, খাইতে হবে। লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে ফুকলা বানায় দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে, ব্যাংকে টাকা ছিল না। লুটপাটের রাজত্ব, লুটেরা তন্ত্র বাংলাদেশে কায়েম করা হয়েছে, মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে। দুইটা প্রধানত কারণে হয়েছে। একটা হলো আমাদের যে ইমান, আকিদা, আমাদের যে তাসদিদ তাওয়াক্কুল, আমাদের যে আল্লাহর যে আইন, এর পরিবর্তে বাড়াতি আইন, বাড়াতি আদর্শ দিয়ে, হায়াত করা আদর্শ দিয়ে বাংলাদেশে মুসলমানদের উপরে শাসন করা হয়েছে, ধর্মপ্রাণ মানুষের উপরে শাসন করার চেষ্টা করা হয়েছে। কেন আমাদের আদর্শ নাই? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যে ঈমান এনেছি, যে আদর্শের উপর ঈমান এনেছি, সেই আদর্শ এদেশের 90% উপরের মানুষের আদর্শ, সেটা বাদ দিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া আদর্শ দিয়ে, যে আদর্শগুলো মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, মানুষকে চোর বানায়, ডাকাত বানায়, দরিদ্র বানায়, চরিত্রহীন বানায়, ওই সব হাবি জাতি বাড়াতে আদর্শ দিয়ে এই দেশ শাসন করার
কারণে এই দেশটা এত বেশি খারাপ হয়েছে। আরেকটা হলো নেতৃত্বে ছিল একদল ভোগবাদী চরিত্রহীন, বেশিরভাগ ক্ষেত্রে সাম এক্সেপশন, ভোগবাদী চরিত্রহীন একদল মানুষ যাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কোনো কমিটমেন্ট ছিল না, দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তাদের ছিল না। তারা কোনো শক্তিশালী নেতৃত্ব ছিলেন না, দুর্বল নেতৃত্ব ছিলেন। বিগত 15.5 বছর ফ্যাসিবাদ এখানে শক্তিশালী ছিল, এদেশের রাজনৈতিক দলের দুর্বলতা কারণে কিছু দল সমাবেশ দেখে তারা বাড়িতে যায় এসি, তার বাসায় বসে এসির বাতাস বিরিয়ানি খেত। লক্ষ লক্ষ লোক দেখে, লোকদের নিরাপত্তার ব্যবস্থা না করে টিআরসির সামনে মাথা নত করে, কেউ চেয়ারের নিচে, কেউ স্টেজের নিচে, কেউ অফিসে গিয়ে আশ্রয় নিয়েছে। হাজার হাজার নেতা কর্মী দিক শূন্য জ্ঞান হয়ে তারা রাস্তায় উপরে পেয়েছে, আওয়ামী লীগের হাতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে, হাজার হাজারকে পেঁচাখোলা করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এইসব ব্যর্থ রাজনৈতিক দল আর নেতাদের কারণে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বাংলাদেশে জেগে উঠেছে। তারপরে তরুণ ছাত্র সমাজ যখন ডাক দিল, আবার বন্ধুবনীদের মানুষ যখন নেমে পড়ল, নেতৃত্বের কৌয়া এখানে দেখেন, তরুণরা যখন ডাক দিল, সেখানে যুবকরা, শ্রমিকরা, মালিকরা, শিক্ষকরা, শিশু, কিশোর, আবার বন্ধুবনিতা রাস্তায় নেমে পড়ল, কারণ তারা ঘরের সামনে বুক থেকে দিল। তারপর পুলিশের বিচার করে তৎকালীন ডাকাত হোম মিনিস্টার একটারে তো মারি, একটাই মরে, আর তো কেউ মরে না। জীবন বাজি রেখে যারা আল্লাহ করে না, যারা নিজের জীবনকে আল্লাহর জন্য, দেশের জন্য বিলিয়ে দিতে পারে, তাদেরকে কেউ পরাজিত করতে। বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে বেশিরভাগ ধর্মপ্রাণ পরিবারের লোক, বেশিরভাগ শ্রমিক বলেন, ছাত্র বলেন, নামাজি পরেজগার লোক, জুমার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না পেশ করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বলেছে, মা গো, এটাই তোমার কাছ থেকে আমার শেষ বিদায়, হয়তো আর দেখা হবে না। এইভাবে জীবন বাজিয়ে সেই ছাত্র সমাজ যে লড়াইয়ের নাম দিয়েছিল, সেই লড়াইয়ের ভিতর দিয়ে আজকের দিনটি আমরা পেয়েছি। এই লড়াইয়ে এদেশের ইসলাম পন্থী, বিশেষ করে জামাত ইসলামী এবং আমাদের ছাত্র সংগঠন সহ এদেশের দেশপ্রেমিক ছাত্র সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো বিরাট ভূমিকা রয়েছে। আমাদের ভূমিকা আর কোন স্বীকার না করুক আর না করুক, ফ্যাসিবাদী গোষ্ঠী বুঝতে পেরেছিল তাদের পতনের প্রধান মূল নেপথ্যের শক্তি হচ্ছে ইসলামী আন্দোলন। এজন্য আর কারো তো নিষিদ্ধ করলো না, নিষিদ্ধ করলো কেন? এবং নিষিদ্ধ করে হাসিনা তার ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছিল, আগুনে কি রেখে দিয়েছিল। এমনকি নিষিদ্ধ করার ফলে নিষিদ্ধ করেছিল 1 তারিখে, আপনাদের মনে আছে, বৃহস্পতিবার। 2 তারিখ শুক্রবারে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আমরা ডাক দিয়েছিলাম, আমাদের আমির জামাত ইসলামের নির্বাহী কমিটি ডাক দিয়েছিল যে প্রতিবাদে আমরা ফেটে পড়ব, তবে হাসিনাকে চান্স না দেওয়ার জন্য আমরা জামাতের ব্যানার ব্যবহার করব না। আমরা প্রচলিত আন্দোলনের যে ধারা, সেই ধারার মধ্যে থেকেই আমরা সর্বশক্তি প্রয়োগ করব। এবং সেদিন বাইতুল মুকাররমের মিছিল দেখানোর জন্য 7 জায়গায় বের করতে হয়েছে। প্রথমে উত্তর গেট, 2 নম্বর পল্টন, 3 নম্বর প্রেস ক্লাব, 4 নম্বর হাইকোর্টের সামনে, 5 নম্বর মৎস্য ভবনের সামনে, 6 নম্বর শাহবাগের সামনে, 7 নম্বর শাহবাগ মারিয়ে এই মিছিল যখন তৎকালীন মিনি ক্যান্টনমেন্ট টিএসসিতে চলে গেল। আপনারা জানেন 15 তারিখ ছাত্রদেরকে বের করে দিয়ে ওইটা আর্মি দখলে নিয়েছিল, বিজিবি দখলে নিয়েছিল। সেই ক্যান্টনমেন্ট মারিয়ে 7টা ব্যারিকেড ভেঙে মিছিল করে আবার মিছিল ফিরত এসে প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়েছে। সেদিনই হাসিনার তত্ত্বে তাও নড়বড়ে হয়ে গেছে।
তারপরে দিন ছাত্ররা শহীদ মিনারে প্রোগ্রাম রাখছিল, সেটাও কয়েক লক্ষ লোকের সমাবেশ। এবং আমরা শুনতে পেয়েছিলাম ঘটনা পুরাপুরি সত্য না মিথ্যা, এখন এগুলো যাচাই করা কঠিন, কিন্তু সেই সময় আমাদেরকে জানানো হয়েছিল যে ছাত্ররা সেই দিনই গণভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের কানে খবর আসার পরে আমরা অনলাইনে আমাদের একটা আন্দোলনকে সহযোগিতা করার জন্য একটা কমিটি ছিল, মনিটরিং করার জন্য কমিটি ছিল, আমরা অনলাইনে সেই কমিটি মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নেই যে এই দিন এটা করা ঠিক হবে না, তাহলে হাসিনার বাইরে ছাত্রদেরকে মাইরা এমন দুর্বল করে দিতে আন্দোলন বের হবে। আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ওদের কাছে খবর পাঠিয়েছিলাম এই ধরনের সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন, আমরা জানি না, যদি নিয়ে থাকেন চেঞ্জ করেন, আপনারা 2-3 দিন সামনে রেখে আপনারা 6 তারিখে প্রোগ্রাম করেন। আমার জানা মতে ছাত্ররা তাদের কারণে হোক আর আমাদের পরামর্শের কারণে হোক, তারা সেদিন গণভবনকে রওনা করে 6 তারিখে প্রোগ্রাম করেছে। 6 তারিখে প্রোগ্রাম ঢাকা চলো প্রোগ্রাম আমাদের ছিল যে তোমাদের যে ছাত্ররা শহীদ মিনারে যে পরিমাণ আসছো, অন্তত তার দ্বিগুণ তোমরা সারা দেশ থেকে আসো, যাতে হাসিনার বাহিনীকে মোকাবেলা করে গণভবন যেন দখল করতে পারে। তারপরে 5 তারিখ পরের দিন কার্ফিউ দিয়ে দিল, ওই রাত থেকে কার্ফিউ দিয়ে দিল। আবার আমরা পরামর্শ দিলাম যে আপনারা এটা আগে 5 তারিখে নিয়ে আসেন। আমাদের পরামর্শে হোক আর তাদের নিজেদের সিদ্ধান্তই হোক, তারা সেটা মেনে নিয়েছিল এবং 5 তারিখে প্রোগ্রাম আগে নিয়ে এসেছিল এবং 5 তারিখে হাসিনার পতন হয়েছিল। আলহামদুলিল্লাহ। 54 বছরে আমরা অনেক শহীদ উপহার দিয়েছি, অনেক জিন্দা শহীদ উপহার দিয়েছি, অনেক জিন্দা শহীদ এখন আমাদের মধ্যে বেঁচে আছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, যারা মানবতার জীবনযাপন করছে। আমাদের বাইরে অন্য সংগঠনের লোকেরাও আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, কৃষকরা আছে, শ্রমিকরা আছে, কত মানুষ আছে বিগত আন্দোলনে, বিগত সরকার সময়ের এমন একটা দায়িত্ববান, তাকওয়াবান, আল্লাহওয়ালা, একটা সরকার আমাদের দেশে। সেই সরকার বিগত দিনে জাতির সাথে যারা বাউতাবাজি করেছে, ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই, এবং যাদের চরিত্রে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, খুন, রাহাজানি, ব্যাংকলুটপাট এবং যাদের চরিত্র হল বিশৃঙ্খলা, দলীয় নেতা নির্বাচনে, দলীয় যে কোনো কার্যক্রমে মারামারি, কাটাকাটি, যে দলের লোকেরা নিজ দলের লোকদেরকে মেরে ফেলে ক্ষমতায়ও যায় না, ক্ষমতার বাইরে থেকে শত শত লোক মাইরে ফেলে দিচ্ছে, হাজার হাজার লোক আহত করে, এরা দেশে শৃঙ্খলা আনতে পারবে? দেশে শৃঙ্খলা আনতে পারবে সেই দল, এই দল 54 বছরে একবারও কোন ধরনের এই জাতীয় বিশৃঙ্খলার পরিচয় দেয় না। আমাদের উপরে কত বড় জুলুম গেল, আমাদের একজন জেলে যাওয়া, গ্রেফতার হওয়ার সাথে সাথে কোর্টের বারান্দায় যাওয়ার আগে আরেকজনকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। আজকে যাদেরকে এখনই যদি ক্ষমতা দেওয়া হয়, ইনশাআল্লাহ 100% আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, বাংলাদেশে দুর্নীতির আর থাকবে না, ষড়যন্ত্রী থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, হাউস থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ছাত্রদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে জাতির জন্য জাতীয় নেতৃত্ব হিসেবে তাদেরকে তৈরি করা হবে, মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, শিশুদের অধিকার রক্ষা করা হবে, বয়স্কদের অধিকার রক্ষা করা হবে। একটি কল্যাণ রাষ্ট্র বলতে যা বোঝায়, অমুসলিম নাগরিকদেরকে যথাযথ সম্মানের সহিত তাদের কর্মসংস্থান এবং তাদের অধিকার প্রদান করা হবে। এইটা একমাত্র যে দলের প্রতি মানুষ আস্থা রাখতে পারে, সেই দলের নাম কি? সুতরাং এই জামাত ইসলামীকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। জুলাই বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত ইসলামী যদি শক্তিশালী হয়, সীমান্তে ফেলানিদের লাশ পড়বার কোনো সম্ভাবনা নাই।
বাংলাদেশ জামাত ইসলামী যদি শক্তিশালী হয়, ওই নইন কূটনীতি হবে জাতীয় স্বার্থ রক্ষা করে প্রতিবেশীদের সাথে আমরা সম্পর্ক রক্ষা করব। একতরফা বাণিজ্য চলবে না, একতরফা দাদাগিরি বাংলাদেশে কেউ করতে পারবে না, চোখ রাখতে পারবে না। আমরা সমানে সমানে জবাব দিতে পারব এবং বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে তাদেরকে সামরিক প্রশিক্ষণ, যেটার দ্বারা যে কোনো যুদ্ধে শত্রু বাহিনীর সাথে তারা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবে, জিহাদ করতে পারবে, সেই রকম করে তাদেরকে তৈরি করা হবে ইনশাআল্লাহ। সামরিক শিক্ষা ব্যবস্থার সাথে 18 বছর থেকে 40 বছরের নাগরিকদের জন্য বাধ্যতামূলক, যাতে দেশের সীমানা নিয়ে কেউ চোখ করতে না পারে, কোন পাতা চুকে বাংলাদেশের তাকাতে না পারে। সেই জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে অপরাপর ইসলামী দল এবং দেশপ্রেমিক শক্তি, দেশপ্রেমিক সব আরো সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনা অফিসার, তারপরে ব্যুরোক্রেসি যারা ছিল, সেক্রেটারি যারা ছিল, যাদের মেধা আছে, যাদের কর্মদক্ষতা আছে দেশে এবং বিদেশে, তাদেরকে এনে এমন একটা ইনক্লুসিভ সরকার পার্লামেন্ট আমরা গঠন করবো, যেখান থেকে সবাই মিলে আমরা দেশটাকে গঠন করবো। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি চাই, প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন 30% ভোট পাইয়া আপনি বাকি 70% শাসন করবেন, এটা কি ইনজাস্টিস না? প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট দিতে হবে, মর্যাদা দিতে হবে, এই জন্য পিয়ারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সংস্কার কমপ্লিট করতে হবে এবং বিচার দ্রুততার সহিত করতে হবে। এবং প্রবাসে আমাদের যে ভাইরা আছে, আফ্রিকার জঙ্গলে যদি একটা বাংলাদেশি থাকে, তাকে ভোটার বানাতে হবে। এভাবে আমাদের যে 7 দফা, এটা জনদাবি, এটা বড় মানুষের দাবি। শহীদ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করতে হবে, আহতদেরকে সুচিকিৎসা দিয়ে পুনর্বাসিত করতে হবে। এই দাবিগুলো কি জামাতের দাবি না গণদাবি? এই দাবি পূরণের লক্ষ্যে এবং আগামী নির্বাচনের প্রিলিমিনারি মহড়া আগামী বাংলাদেশ কারা চালাবে 19 তারিখ সরকারি উদ্যানে তার ফয়সালা হয়ে যাবে। ঢাকার গলিতে প্রত্যেকটা ঘর থেকে, অ্যাপার্টমেন্ট থেকে ভোটারদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদের সাথে করে বড় বড় মিছিল নিয়ে আমাদের সরকারি উদ্যানে যেতে হবে ইনশাআল্লাহ। পারবেন আপনারা? যদি অবিরাম বর্ষণ হয়, শিলাবৃষ্টি হয়, আকাশ যদি খারাপ থাকে, তারপরে ঝড় বৃষ্টি সবকিছু অপেক্ষা করে দলে দলে জনগণকে ঘর থেকে বের করে ঢাকার সমস্ত জনগণের মূল অভিযাত্রা হবে, জনস্রোত হবে সরাসরি উন্নয়নের দিকে। সেদিন বাংলাদেশের মানুষ দেখে নিবে ঢাকাবাসী জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখতে চায়। তার জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হবে, সেই কষ্ট করতে লাগিয়েছে। এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হবে, প্রত্যেক দিন ঝড় হবে। সেই ঝড় বৃষ্টি সবকিছু অপেক্ষা করে আপনারা প্রত্যেকে, এখানে যারা আছে প্রত্যেকে আপনারা চেষ্টা করবেন এক একটা ইউনিটে 20 জনের একটা বাস্তবায়ন কমিটি করবেন। যেখানে এটা হয় নাই, আপনি দায়িত্বশীল হন, রুকুন হন, কর্মী হন, যেই হন না কেন, আপনার দায়িত্ব হলো বাকিদেরকে অর্গানাইজ করে 20 জনকে নিয়ে বসা এবং বলা যে আমরা এটা বাস্তবায়ন কিভাবে করতে পারি, কত লোক নিয়ে যেতে পারি। দেখবেন 20টা লোক যদি বলে 20টা কথা বলে, কেউ বলবে 500 লোক, কেউ বলবে 400 লোক, কমসে কম 200 লোক নিয়ে যেতে হবে, এটা সবাই বলবে কিনা? তো 200 লোকই যদি টার্গেট ধরেন, 20 জনকে, 20 জনের মধ্যে 200 লোক বাদ করলে একজনের বাকি কত পড়ে? কয়জন? 10 জন। তাইলে প্রত্যেকে 10 জন করে কনভিন্স করতে হবে, 10টা লোককে 20 জন কনভিন্স করতে হবে। তাহলে 10 জনের নাম লিখে ফেলতে হবে। ওই দিন না লিখুন, 2 দিন টাইম দিবেন, উনি লিখে এসে জমা দিল। যিনি জমা দিল ওনাকে 10টা দিয়ে দিবেন, সহযোগী ফরম, লিফলেট আর আমাদের পরিচিতি। উনি যাইয়া ওই 10 জনকে সহযোগী বানাই দিবেন এবং ওয়াদা করাবে আগামী 19 তারিখের প্রোগ্রামে তিনি জয়েন করবেন। তাইলে 20 জনে 10 জন করলে কয়জন এলো? 200 জন হয়ে গেল। এই 200 জনকে নিয়ে এখন
পুরা ইউনিট এলাকার প্রত্যেকটা ফ্ল্যাটে যাবেন, প্রত্যেকটা দোকানে যাবেন, একবার না, 2 বার 3 বার 4 বার 5 বার আমাদের সালাম দিবেন, শফিক ভাইয়ের সালাম দিবেন, বলবেন একটা বার জামাত ইসলামের প্রোগ্রাম দেখে যান। আপনাদের যদি ভালো না লাগে তাইলে আপনারা পরে বলেন। লোকদেরকে ঘরে গিয়ে রাজি করানো যে ঢাকাবাসী সেদিন দোকানপাট বন্ধ করে নিজের ব্যক্তিগত পারিবারিক কাজ বন্ধ রেখে সবাই কষ্ট করে সরার উদ্যানের আশেপাশে যাবে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওখানে যাবে এবং তারা আমাদের পক্ষে বসে। এই কাজটা একবার যদি বলে যে ভাই আসসালামু আলাইকুম আমাদের সবাই আসবেন, বলবে ঠিক আছে যান, আসবো, পরে যাবে না। কিন্তু যদি 2 বার যান, 3 বার যান, 4 বার যান, 5 বার যান, 10 বার যান, দরকার হলে যদি তার পায়ে ধরেন, যদি তার কপালে চুমুক পান, তার মাথায় হাত বলাই দেন, পিঠে হাত বলাই দেন, বুকে জড়াই ধরেন, বারবার বিনয় করে, কি আপনার জন্য করবেন? শফিক সাহেবের জন্য করবেন? সেলিমুদ্দিনের জন্য করবেন? আর জন্য? একটা লোক আপনার চেষ্টায় যদি সুন্দর পরিবেশ দেখে জামাতের সাথে যদি সে সম্পৃক্ত হয়, নামাজি হয়ে যায়, আপনার জীবনের চাকা পরিবর্তন হয়ে যাবে না? আপনার আখেরাতের জন্য আর কিছু লাগবে না, জাতের জরিয়া হয়ে যাবে। সেই জন্য এই ধরনের 10 বার যাওয়ার কষ্ট, এবং আপনার ইউনিট এলাকার কোনো বাসা, কোনো ফ্ল্যাট 10 বার দাওয়াত পায় নাই, এবং কোনো দোকান 10 বার দাওয়াত পায় না, এরকম কোনো দোকান থাকবে না। প্লাস ইউনিটের বড় বড় যে রাস্তাগুলো আছে, গাছ আছে, বিভিন্ন আপনার যে ব্রিজ আছে, ওইসব জায়গায় ওয়াল ডেটিং করবেন, পোস্টারিং করবেন, লিফলেটিং করবেন, ব্যানারিং করবেন, আপনারা লাগাবেন, ফেস্টুন বানায় লাগাবেন, নিজ দায়িত্বে আপনার ইউনিট আপনি সাজাবেন, সাংগঠনিক ওয়ার্ড তার ওয়ার্ড সে সাজাবে, থানা তার থানা সাজাবে, মহানগরী সাজাবে, ঢাকা মহানগরী অলি গলি মেইন পথ সব বর্ণের সাজে সেজে যাবে। ঢাকার বাইরে থেকে মানুষ এসে দেখবে ঢাকা হলো ইসলামের নগরী, জামাত ইসলামের। পারবে? একদিকে পোস্টারিং করবেন, ব্যানারও লাগাইবেন, ওয়াল লাইটিংও করবেন, বালতিও ধরবেন, হাতে গানও লাগবে, আবার মানুষকে যাইয়া বুঝাবেন, বৃষ্টি চলবে, ছাতা থাকবে না, ভিজবেন, এই ভিজে গিয়ে আবার কাপড় বদলাইবেন। আপনার লাইফকে আপনি একটা স্মরণীয় মেমোরেবল করে রাখবেন। আর ওই দিন সকালে 10টায় বাঁচতেই বের হয়ে যাবেন, ঘরে ডেকে এনে ইউনিটের এক জায়গায় সমবেত হবেন। ইউনিটের এক জায়গায় ইউনিট সমবেত হবেন, 200 হোক আর তার প্লাস হোক, 200-এর নিচে যেন না হয়। ইউনিট থেকে মিছিল করে ওয়ার্ড আগে এক জায়গায় ঠিক করে রাখবে যে এই জায়গায় ওয়ার্ড দাঁড়াবে, সব ইউনিট ওয়ার্ডের ওই জায়গায় আসবে। ধরেন একটা ওয়ার্ডে যদি 10টা ইউনিট থাকে, 200 করে মিছিল করে আসলে 2000 লোক আসলো। 2000 লোক একটা ওয়ার্ড থেকে যদি মিছিল করে, একটা থানায় যদি 10টা ওয়ার্ড থাকে, তাইলে কত হলো? 20,000 লোক হলো। 20,000 লোক একটা থানা থেকে মিছিল করে যদি কমন একটা পয়েন্ট দেওয়া হয় যে এখান থেকে নির্বাচনী আসনের মিছিল শুরু হবে। থানা যদি তাকে করেন 5টা থানা যদি 20,000 করে মিছিল নিয়ে যায়, কত দাঁড়ালো? 1 লাখ। 1 লাখ লোকের একটা মিছিল যদি কোনো একটা জায়গা থেকে 5-10 কিলোমিটার দূর থেকে যদি মিছিল করে স্বরাজ উদ্যানে যে ঢুকেন বা আশপাশে দিয়ে বসেন, তাইলে আর সাথে সকালের নাস্তা তো নিজেরা খেয়ে নেবেন, দুপুরের জন্য কিছু শুকনা খাবার, হয় কলা অথবা কোনো বনরুটি, কোনো আপনার কেক, চানাচুর, বিস্কিট, এগুলো হাতে নিয়ে নেবেন। সবাই যার যার মতো করে একটা পানি নিয়ে নেবেন ঘর থেকে, খাইয়ে মিছিল করে যাবেন, খাইয়ে আসবেন। গাড়ি কেউ যদি আপনাদেরকে পাঁচেরও গাড়িও দেয়, মার্সিডিজও দেয়, ভালো প্রিমিয়াম কার করে দেয়, আরো ভালো কোনো কার দেয়, গাড়িতে কেউ উঠবেন? এরকম বোকা কেউ আছেন? গাড়ির কোনো কারণ নাই। মিছিলে সেদিন ঢাকা নগরী মিছিলের সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। পারবেন না আপনারা? তাইলে মোদ্দা কথা কি বললাম, এত বক্তৃতার পরে লাস্ট কথা যেটা বললাম, প্রত্যেকে এক একটা ইউনিটে 20 জনকে প্রথমে অর্গানাইজ করবে। এই 20 জন বসে পরামর্শ করে অ্যাটলিস্ট 10 জন করে যদি দায়িত্ব নেন, তাহলে 200 জন হবে। এই 200 জনকে সহযোগী বানায় নেবেন এবং এদেরকে একটা করে পরিচিতি দিবেন, একটা করে লিফলেট দিবেন, একটা করে সহযোগী ফর্ম দিবেন। সহযোগী ফর্ম পূরণ করে নেবেন। এরপর এই 200 লোক মিলে এই এলাকার ইউনিট এলাকার প্রত্যেকটা ফ্ল্যাটে এবং দোকানে একবার নয় 10 বার যাবেন।
এরপরে ওয়াল লাইটিং করবেন, পোস্টারিং করবেন, ব্যানারিং করবেন, ফেস্টুন লাগাবেন। আর ওই দিন সকালে 10টা থেকে বা 9টা থেকে তৎপর হয়ে নাস্তা খেয়েই তৎপর হবেন। ডেকে ডেকে লোক বাইর করবেন। ইউনিট থেকে মিছিল করে ওয়ার্ডে আসবেন, ওয়ার্ড থেকে মিছিল করে থানায় আসবেন, থানা থেকে মিছিল করে আসনে আসবেন, আসন থেকে মিছিল করে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। আর তার আগে 200 লোক যে আপনার রেডি হয়েছে, এর প্রমাণস্বরূপ কমপক্ষে 2 দিন ইউনিটে মিছিল বাইর করবেন। কোথায়? ইউনিট, ওয়ার্ডে না, থানায় না। থানা, ওয়ার্ড এবং মহানগরে চলে যাবেন ইউনিটে। আপনারা ওটা পাঠ করে নিন। কোনো ওয়ার্ডে বাস্তবায়ন মিটিং হবে না, কোনো থানায় বাস্তবায়ন মিটিং হবে না। এগুলো করে সময় নষ্ট, পয়সা নষ্ট করবেন না। আপনারা নিজেরা বাদ হয়ে যাবেন ইউনিটে। ওখানে গিয়ে ইউনিটের বাইরের সাথে বসে আপনারা ইউনিটকে শক্তিশালী করবেন এবং প্রত্যেকটা ইউনিটের 200 লোকের তালিকা হয়েছে কিনা এটা অবশ্যই করবেন এবং এই 200 লোক নিয়ে কমপক্ষে 2 বার মিছিল বাইর করবেন 19 তারিখের আগে। তাহলে 19 তারিখের আগে 2 বার করলেন আর 19 তারিখে একবার করলেন, তাহলে কয়বার হলো? 3 বার। এই 3 বার মিছিলের মধ্য দিয়ে মোটামুটি রাষ্ট্র ক্ষমতা যে আপনারা নেতৃত্ব দিবেন, আপনারা চান নেতৃত্ব দিবেন? কে কে চান রাষ্ট্র ক্ষমতার নেতৃত্ব দিবেন? আপনারা চান আগামী পার্লামেন্টে আপনারা সংখ্যাগরিষ্ঠ আসন পান? ওইটা পাওয়ার আগে 200 লোকের নেতৃত্ব দিতে পারবেন কিনা? পারবেন? প্রত্যেকে 200 লোকের নেতৃত্ব দিতে পারবেন? যাকে পারবেন দিকে হাত করে দেখান। 200 লোকের নেতৃত্ব দিতে পারবেন। যদি আপনারা 200 লোকের নেতৃত্ব দিতে পারেন, নাম বেশ করতে পারেন, বের করতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে পরাজিত করে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই। আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে, বিজয়ের লক্ষ্যে এবং আমাদের অতীতের সকল যে ত্যাগ এবং কোরবানি সেটাকে সফল করে জাতীয় জীবনের শান্তি, মুক্তি, উন্নতির জন্য জামাতের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্নে এখন থেকেই আপনারা বিপুল হবেন, কাজ করবেন, ত্যাগ স্বীকার করবেন, সেই আশীর্বাদ ব্যক্ত করে এখান থেকে আপনাদের নেতৃবৃন্দ গাইডলাইন দিকে 8:30টায় আজান, অতএব সময় আছে, আধা ঘন্টা সময় আছে, আপনারা মিছিল করতে পারবেন। আজানের সময় একটু মৌন মিছিল করে চাইলে 8:50 পর্যন্ত আপনার 9:15 যদি নামাজ হয় 8:40 পর্যন্ত আপনারা করতে পারবেন। তো নাম মিছিল সুশৃঙ্খলভাবে হবে। মিছিলের মূল বসেন কেউ উঠবেন না। মিছিলের মূল স্লোগান হবে 19 তারিখের সমাবেশে যোগ দিন, সফল করুন। শফিক ভাইয়ের সমাবেশে যোগ দিন, সফল করুন। জামাতের সমাবেশে যোগ দিন, সফল করুন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিন, সফল করুন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আলো সংসদে ঘরে ঘরে জ্বালানো হয়ে গেছে। এখন কোথায়? সংসদে জ্বালো। আর 2-1 দাঁড়িয়ে পাল্লা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথা হবে 19 তারিখের প্রোগ্রাম। বোঝা গেছে কিনা? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের কথাগুলোকে হৃদয়ঙ্গম করে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, মাহফুজ ভাই আপনাদেরকে গাইডলাইন দিবেন।